বন্ধুগণ, শুরু করছি চতুর্থ এপিসোড। তৃতীয় এপিসোডে আমরা দেখেছি মহাকাশযানে কতটা বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল প্রফেসর শঙ্কুকে, বিধুশেখরকে এবং প্রহ্লাদকে। এও দেখেছি বিধুশেখর কীভাবে প্রহ্লাদকে তার বিপদ থেকে রক্ষা করেছিল। বিধুশেখরের উপরে প্রহ্লাদ এবং প্রফেসর শঙ্কু কৃতজ্ঞ। তো এখন ছুটি দেওয়া হয়েছে বিধুশেখরকে, তার আরামের সময় এসছে, তার বিশ্রামের সময় এসেছে। এরপর থেকে শুরু হচ্ছে শেষ অর্থাৎ চতুর্থ এপিসোড। শুরু করছি। তারপর থেকে ও আমার সঙ্গে বেশ পরিষ্কারভাবে প্রায় মানুষের মতো কথা বলছে, কিন্তু কেন জানি না ওর চলতি ভাষা না বলে শুদ্ধ ভাষা ব্যবহার করছে। বোধহয় এতদিন প্রহ্লাদের মুখে রামায়ণ মহাভারত শোনার ফল। আর সময়ের হিসেব নেই, সন তারিখ সব গুলিয়ে গেছে। রসদ আর কয়েকদিনের মতো আছে। শরীর মন অবসন্ন। প্রহ্লাদ আর নিউটন নির্জীবের মতো পড়ে আছে। কেবল বিধুশেখরের কোনো গ্লানি নেই। ও বিড়বিড় করে সেই কবে প্রহ্লাদের মুখে শোনা ঘটোৎকচ বধের অংশটা আবৃত্তি করে যাচ্ছে। আজও সেই ঝিমধরা ভাবটা নিয়ে বসেছিলাম। এমন সময় বিধুশেখর হঠাৎ তার আবৃত্তি থামিয়ে বলে উঠল, বাহবা বাহবা বাহবা। আমি বললাম, কি হলো বিধুশেখর, এত ফুটতে কিসের? বিধুশেখর বলল, গবাক্ষ উদ্ঘাটন করো। এর আগে বিধুশেখরের কথা না শুনে ঠকেছি, তাই হাত বাড়িয়ে জানলাটা খুলে দিলাম। খুলতেই চোখ ঝলসানো দৃশ্য আমাকে কিছুক্ষণের জন্য অন্ধ করে দিলাম। যখন দৃষ্টি ফিরে পেলাম, দেখি আমরা এক অদ্ভুত অবিশ্বাস্য জগতের মধ্যে দিয়ে উড়ে চলেছি। যত দূর চোখ যায় আকাশময়, কেবল বুদবুদ ফুটছে আর ফাটছে, ফুটছে আর ফাটছে। এই নেই, এই আছে, এই আছে, এই নেই। অগুন্তি সোনার বল আপনা থেকেই বড় হতে হতে হঠাৎ ফেটে সোনার ফোয়ারা ছড়িয়ে মিলিয়ে যাচ্ছে। আমি যে অবাক হব তাতে আর আশ্চর্য কি? কিন্তু প্রহ্লাদ যে প্রহ্লাদ, সেও এই দৃশ্য দেখে মুগ্ধ না হয়ে পারেনি। আর নিউটন, সে ক্রমাগত ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে জানলাটার কাঁচটা খামচাচ্ছে, পারলে যেন কাঁচ ভেদ করে বাইরে চলে যায়। সেদিন থেকে আর জানলা বন্ধ করিনি, কারণ কখন যে কোন বিচিত্র জগতের মধ্যে এসে পড়ি তার ঠিক নেই। খিদে তেষ্টা ভুলে গেছি। ক্ষণে ক্ষণে দৃশ্য পরিবর্তন হচ্ছে। এখন দেখছি সারা আকাশময় সাপের মতো কিলবিলে সব আলো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। এক একটা জানলার খুব কাছে এসে পড়ে, আর কেবিনের ভেতরটা আলো হয়ে ওঠে। এ যেন সৌরজগতের কোনো বাদশাহের উৎসবে আতশবাজির খেলা। আজকের অভিজ্ঞতা এক বিধুশেখর ছাড়া আমাদের সকলের ঘাম ছুটিয়ে দিয়েছিল। আকাশ ভর্তি বিশাল বিশাল গোলকাকৃতি এবড়ো খেবড়ো পাথরের চাঁই, তাদের গায়ের সব গহ্বরের ভিতর থেকে অগ্নুদ্গার হচ্ছে। আমরা সেই পাথরের ফাঁক দিয়ে ফাঁক দিয়ে ফাঁক দিয়ে ফাঁক দিয়ে ফাঁক দিয়ে কলিশন বাঁচিয়ে বিদ্যুৎ বেগে ছুটে চলেছি। প্রহ্লাদ ক্রমাগত ইষ্ট নাম জপ করছে। নিউটন টেবিলের তলায় ঢুকে থরথর করে কাঁপছে। কতবার মনে হয়েছে এই বুঝে গেলাম, কিন্তু রকেট ঠিক শেষ মুহূর্তে ম্যাজিকের মতো মোড় ঘুরে নিজের পথ বেছে নিয়ে বেরিয়ে গেছে। আমরা ভয় মরছি, কিন্তু বিধুশেখরের ভ্রুক্ষেপ নেই। সে তার চেয়ারে বসে দুলছে ও মধ্যে মধ্যে টাফা বলছে। এই একটা নতুন কথা কদিনই ওর মুখে শুনছি। বোধহয় বাইরের দৃশ্য দেখে তারিফ করে তোফা বলতে গিয়ে টাফা বলছে। আজ নিউটনকে বড়ি খাওয়াচ্ছি,
এমন সময় বিধুশেখর হঠাৎ এক লাফে জানলার কাছে গিয়ে টাফা বলে চিৎকার করে উঠল। আমি জানলার দিকে তাকিয়ে দেখি আকাশে আর কিছু নেই, কেবল একটা ঝলমলে সাদা গ্রহ, নির্মল নিষ্কলঙ্ক, একটি চাঁদের মতো আমাদের দিকে চেয়ে আছে। রকেটটা নিঃসন্দেহে ওই গ্রহটার দিকেই এগিয়ে চলেছে। বিধুশেখরের কথা যদি সত্যি হয় তাহলে ওটার নাম টাফা। আজ জানলা দিয়ে অপূর্ব দৃশ্য। টাফার সর্বাঙ্গে যেন অসংখ্য জোনাকি জ্বলছে আর নিভছে। সেই আলোয় আমাদের কেবিনও আলো হয়ে গেছে। আমার সেই স্বপ্নের জোনাকির কথা মনে পড়ছে। মন আজ সকলেরই খুশি। শেষ পর্যন্ত হয়তো আমাদের অভিযান ব্যর্থ হবে না। টাফার দূরত্ব দেখে আন্দাজে মনে হচ্ছে কালই হয়তো আমরা ওখানে পৌঁছে যাব। গ্রহটা ঠিক কীরকম দেখতে সেটা ওই জোনাকিগুলোর জন্য বোঝবার উপায় নেই। আজ বিধুশেখর সেসব কথাগুলো বলছিল, সেগুলো বিশ্বাস করা কঠিন। আমি কদিন থেকেই ওর অতিরিক্ত ফুর্তি দেখে বুঝেছি যে ওর মাথাটা হয়তো আবার গোলমাল করছে। ও বলল টাফায় নাকি সৌরজগতের প্রথম সভ্য লোকেরা বাস করে। পৃথিবীর সভ্যতার চেয়ে ওদের সভ্যতা নাকি বেশ কয়েক কোটি বছরের পুরনো। ওদের প্রত্যেকটি লোকই নাকি বৈজ্ঞানিক, এবং এত বুদ্ধিমান লোক একসঙ্গে হওয়াতে নাকি ওদের অনেক দিন থেকেই অসুবিধে হচ্ছে। তাই কয়েক বছর থেকেই নাকি ওরা অন্যান্য সব গ্রহ থেকে একটি কম বুদ্ধি লোক বেছে নিয়ে টাফায় আনিয়ে বসবাস করাচ্ছে। আমি বললাম, তাহলে ওদের প্রহ্লাদকে পেয়ে খুব সুবিধে হবে বলো। তাই শুনে বিধুশেখর ঠং ঠং করে হাততালি দিয়ে এমন বিশ্রী রকম অট্টহাসি আরম্ভ করলো যে আমি বাধ্য হয়ে তার কাঁধের বোতামটা টিপে দিলাম। কাল টাফায় পৌঁছেছি। রকেট থেকে নেমে দেখি বহু লোক আমায় অভ্যর্থনা করতে এসেছে। লোক বলছি, কিন্তু এরা আসলে মোটেই মানুষের মতো নয়। অতিকায় পিঁপড়ে জাতীয় একটা কিছু কল্পনা করতে পারলে এদের চেহারার কিছুটা আন্দাজ পাওয়া যাবে। বিরাট মাথা আর চোখ, কিন্তু সেই অনুপাতে হাত পা সরু, যেন কোনো কাজেই লাগে না। এদের সম্বন্ধে বিধুশেখর যা বলেছিল তা যে একদম ভুল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার বিশ্বাস ব্যাপারটা আসলে ঠিক তার উল্টো, অর্থাৎ এরা মানুষের অবস্থা থেকে এখনো অনেক পিছিয়ে আছে এবং সেই অবস্থায় পৌঁছতে ঢের সময় লাগবে। টাফার অবস্থা যে পৃথিবীর তুলনায় কত আদিম তা এতেই বেশ বোঝা যায় যে এদের বাড়িঘর বলে কিচ্ছু নেই, এমনকি গাছপালাও নেই। এরা গর্ত দিয়ে মাটির ভেতর ঢুকে যায় এবং সেখানেই বাস করে। অবশ্যই আমাকে এরা ঠিক আমার দেশের বাড়ির মতো একটা বাড়ি দিয়েছে, কেবল ল্যাবরেটরিটাই নেই, আর সবই যেমন ছিল ঠিক তেমনি। প্রহ্লাদ ও নিউটন দিব্যি আছে। নতুন গ্রহে এসে নতুন পরিবেশে যে বাস করছে সে বোধটাই যেন নেই। বিধুশেখরকেই কেবল দেখতে পাচ্ছি না, ও কাল থেকেই উধাও। টাফা সম্পর্কে এতগুলো মিথ্যে কথা বলে হয়তো আর মুখ দেখানোর সাহস নেই। আজ থেকে ডায়েরি লেখা বন্ধ করব, কারণ এখানে উল্লেখযোগ্য ঘটনা ঘটার কোনো সম্ভাবনা দেখছি না। খাতাটা পৃথিবীতে ফেরত পাঠানোর কোনো উপায় নেই। এটা খুব আক্ষেপের বিষয়। এত মূল্যবান তথ্য রয়েছে এতে। এখানকার মূর্খরা তো মর্ম কিছুই বুঝবে না, আর এদিকে আমাকেও ফিরে যেতে দেবে না। ফিরে যাওয়ার খুব যে একটা প্রয়োজন বোধ করছি তাও নয়, কারণ এরা সত্যিই আমায় খুব যত্নে রেখেছে। বোধহয় ভাবছে যে আমার কাছ থেকে অনেক কিছু আদায় করে নেবে। এরা বাংলাটা কি করে জানলো জানি না, তবে তাতে একটা সুবিধা হয়েছে যে ধমক টমক দিলে বোঝে।
সেদিন একটা পিঁপড়েকে ডেকে বললাম, কই হে, তোমাদের বৈজ্ঞানিকরা সব কোথায়? তাদের সঙ্গে একটু কথা টথা বলতে দাও, তোমরা যে ভয়ানক পিছিয়ে আছো। তাতে লোকটা বলল, ওসব বিজ্ঞান টিজ্ঞান দিয়ে আর কি হবে, যেমন আছেন থাকুন না, আমরা মাঝে মাঝে আপনার কাছে আসব, আপনার সহজ সরল কথাবার্তা শুনতে আমাদের ভারী ভালো লাগে। আহা, যত সব নেকামো। আমি রেগে গিয়ে আবার নস্যির বন্দুকটা দিয়ে লোকটা ঠিক নাকের ফুটোয় তাক করে মারলাম, কিন্তু তাতে ওর কিছু হলো না। হবে কি করে, এরা যে এখনো হাঁচতেই শেখেনি। এরপর কিছু অংশ প্রফেসর শঙ্কুর নিজের বোধ থেকে উনি লিখেছেন। অনেকে হয়তো জানতে চাইবে প্রফেসর শঙ্কুর ডায়েরিটা কোথায় এবং এমন আশ্চর্য জিনিসটাকে দেখবার কোনো উপায় আছে কি না। আমার নিজের ইচ্ছা ছিল যে ডায়েরিটা ছাপানোর পর ওর কাগজ ও কালিটা কোনো বৈজ্ঞানিককে দিয়ে পরীক্ষা করিয়ে তারপর ওটাকে জাদুঘরে দিয়ে দেব। সেখানে দেখলে অবশ্যই সকলের পক্ষেই দেখা সম্ভব, কিন্তু তা হবার জো নেই। না থাকার কারণটা খুব আশ্চর্য। লেখাটা কপি করে প্রেসে দেবার পর সেই দিনই বাড়ি এসে শোবার ঘরের তাক থেকে ডায়েরিটা নামাতে গিয়ে দেখি জায়গাটা ফাঁকা। তারপর একটা অদ্ভুত ব্যাপার দেখলাম। ডায়েরির পাতার কিছু গুঁড়ো আর লাল মলাটটার ছোট্ট একটা অংশ তাকের উপর আছে এবং তার উপর ক্ষিপ্রপদে ঘোরাফেরা করছে প্রায় 100 বুভুক্ষু ডেঁয়ো পিঁপড়ে। এরা পুরো খাতাটাকে খেয়ে শেষ করেছে এবং ওই সামান্য বাকি অংশটুকু আমার চোখের সামনেই উদরসাৎ করে ফেলল। আমি কেবল হাঁ করে চেয়ে রইলাম। যে জিনিসটাকে অক্ষয় অবিনশ্বর মনে হয়েছিল সে হঠাৎ পিঁপড়ের খাদ্যে পরিণত হলো কি করে, সেটা আমি এখনও ভেবে ঠাহর করতে পারিনি। তোমরা এর মানে কিছু বুঝতে পারছো কি? শেষ হলো বোমযাত্রা। কেমন লাগলো কমেন্টসে একটু বলবেন। আমি ইন্সপায়ার্ড হব। আমি পছন্দ করি ক্রিটিসিজম, সুতরাং নেগেটিভ যদি কিছু থাকে আমার বলায় অবশ্যই বলবেন। নিজেকে শুধরানোর এটাই তো স্কোপ, তাই না? সঙ্গে থাকুন, আরও অন্যান্য গল্প নিয়ে আমি আসব। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টস একটু লিখে দেবেন আর লাইক করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।